স্বাগতম সি প্রোগ্রামিংয়ের ১৬তম ক্লাসে। আমাদের আজকের টপিক স্ট্রাকচার এবং ইউনিয়ন। আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। প্রথমে দেখে নিই স্ট্রাকচার কি। সি প্রোগ্রামিংয়ে স্ট্রাকচার হলো এক ধরনের ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এবং যখন একটা নামের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপের একটা কালেকশন থাকে তখন সেটাকে বলতে পারি আমরা স্ট্রাকচার। উদাহরণস্বরূপ, আমরা যদি একজন ব্যক্তির নাম, আইডি এবং ঠিকানা তথ্য সংগ্রহ করে রাখতে চাই, তবে খুব সহজেই আমরা কিন্তু নাম, আইডি এবং ঠিকানা এর জন্য তিনটা আলাদা আলাদা ভ্যারিয়েবল, যেমন নেম, আইডি নম্বর, অ্যাড্রেস ইত্যাদি তৈরি করে আমরা কিন্তু সেটা স্টোর করতে পারি। এখন যদি অনেক ব্যক্তির তথ্য সংগ্রহ করে রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেক ব্যক্তির নাম, আইডি নম্বর, অ্যাড্রেস নম্বর এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু কালেকশন করতে হবে। সেক্ষেত্রে অনেক ভ্যারিয়েবল তৈরি হয়ে যাবে এবং যেটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি করবে। তো এই ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার ব্যবহার করি, তাহলে আমাদের কোড যেমন ছোট হবে এবং একটা স্ট্রাকচারের মধ্যে আমরা প্রোগ্রামটাকে সহজে বুঝতে পারবো এবং অ্যাক্সেস করতে পারবো। এখন আসি যে স্ট্রাকচারের গঠন আমরা কিভাবে দেখে নিই, যে কিভাবে স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি। ফার্স্টে তার জন্য আমাদের দরকার হবে একটা স্ট্রাক্ট কিওয়ার্ড দরকার হবে, এরপর একটা স্ট্রাকচারের নেম হবে, এবং তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেটা টাইপ এবং তারপরে করসপন্ডিং মেম্বার নাম্বার। অর্থাৎ আমরা যেমন স্ট্রাকচারে যদি নেম হয় তাহলে তার জন্য আমরা ক্যারেক্টার ব্যবহার করতে পারি, ক্যারেক্টার ডেটা টাইপ। আমরা যদি চিন্তা করি তার স্যালারি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লোর ডেটা টাইপ ব্যবহার করতে পারি। আমরা যদি তার ন্যাশনাল আইডির কথা চিন্তা করি বা সাসেস আইডির কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আইএনটি বা ইন্টিজার ইউজ করতে পারি। তো এটা ছিল আমাদের স্ট্রাকচারের গঠন। এখন দেখি স্ট্রাকচার শুধুমাত্র গঠন করলে হবে না, তার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশনে দুইটা পদ্ধতি আমরা ফলো করতে পারি। ফার্স্ট পদ্ধতি হচ্ছে মেইন ফাংশনের মধ্যে সেই ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা। আরেকটা পদ্ধতি হচ্ছে স্ট্রাকচারের মধ্যেই স্ট্রাকচার যখন আমরা তৈরি করব তখনই শুধুমাত্র সেই ভ্যারিয়েবলগুলো সেখানে ডিক্লেয়ার করা। তো এক্ষেত্রে জাস্ট শুধুমাত্র আগের মতোই স্ট্রাকচার পার্সন, আমরা একটা পার্সনের ভ্যারিয়েবলগুলো দিয়ে নিলাম। ভ্যারিয়েবল দেওয়ার পরে তার করসপন্ডিং যে আমাদের ভ্যারিয়েবল যে নেমগুলো আছে সেগুলোর নিচে ইন্টিজার মেইন ফাংশন বা মেইন ফাংশনের মধ্যে আমরা স্ট্রাকটেড কিওয়ার্ডটা লিখে তারপর স্ট্রাকচারের যে নামটা আছে সেটা দিয়ে তারপর ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করব। এরপরে একইভাবে আমরা যে পার্সনের ক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র পরে পার্সন 1, পার্সন 2, পার্সন 3 এভাবে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করবো যে আমরা পার্সন 3 কিন্তু শুধুমাত্র পার্সন 1 বা পার্সন 2 এর মতো না, পার্সন 3 কিন্তু আবার একটা অ্যারে। সো স্ট্রাকচারের একটা অ্যারে হতে পারে। তো আজকে আমরা এই উদাহরণের মাধ্যমে স্ট্রাকচার দেখবো, যে উদাহরণের প্রোগ্রামের মাধ্যমে যে কিভাবে এই অ্যারেগুলো দিয়ে কাজ করা যায় বা কিভাবে সিম্পলি স্ট্রাকচার নিয়ে কাজ করা যায়। তো আমরা দেখে নিই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। এখন আসছি, প্রথমে আমরা একটা প্রোগ্রামে চলে যাই। আমরা একটা লাইব্রেরির প্রোগ্রাম করব যেখানে আমাদের প্রত্যেকটা বইয়ের এক একটা আইডি থাকবে। যেমন স্ট্যাক বুকস, আমরা বুকস দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছি। তো একটা বইয়ের সাধারণত একটা আমরা যেহেতু লাইব্রেরিতে থাকবে একটা আইডি প্রোভাইড করব, বইয়ের একটা আইডি। তারপরে বইয়ের একটা টাইটেল থাকবে, দেন বইয়ের একটা অথর থাকবে এবং সংশ্লিষ্ট একটা ডিপার্টমেন্ট থাকতে পারে। তো এটা হলো আমাদের স্ট্রাকচার আমরা তৈরি করলাম। এখন ওই স্ট্রাকচার টাইপের আমরা ভ্যারিয়েবল তৈরি করব। স্ট্রাকচার, তারপরে যে স্ট্রাকচারের নাম দিয়েছিলাম আমরা, অর্থাৎ এই যে বুকস, BOOKS বুকস, এই যে নেম, স্ট্রাকচার নেম। এরপরে আমরা ভ্যারিয়েবল তৈরি করব। তো আমরা ভ্যারিয়েবলে দিলাম বুক 1, বুক 2। এরপরে আমরা স্পেসিফিকেশনগুলো দেব, অর্থাৎ বই 1-এর স্পেসিফিকেশন। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে, বুক 1 ডট আইডি, বুক 1-এর আমরা আইডি প্রোভাইড করলাম, সাসেস যে কোনো একটা আইডি প্রোভাইড করলাম আমরা।
তারপর str cpy, অর্থাৎ আমরা স্ট্রিং কপি করে দিচ্ছি এখানে বুক ওয়ান ডট টাইটেল, আমরা বুক ওয়ানে টাইটেল প্রোভাইড করছি এবং টাইটেলের মধ্যে আমাদের যে স্ট্রিংটা দিতে হবে সেই স্ট্রিংটা দিয়ে দিচ্ছে, আমরা সি প্রোগ্রামিং দিলাম। সো এইভাবে সি প্রোগ্রামিং দিলাম। একইভাবে আমাদের আরও দুইটা ইনফরমেশন দরকার হবে, সেই দুইটা আমরা কপি করে নিচ্ছি। এখানে আমাদের টাইটেল হবে না, এখানে অথর, এরপরে হবে ডিপার্টমেন্ট। সো এইটা দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, সো সিএসসি। এটা দেখা যাচ্ছে আমাদের অথর বালাগুরুস্বামী। এই একটা আমরা বইয়ের স্পেসিফিকেশন প্রোভাইড করলাম। অ্যানাদার বইয়ের স্পেসিফিকেশন আমরা আবার সেট করে দিচ্ছি। এটা হবে আমাদের বুক 2 এর ক্ষেত্রে, এটা বুক 2। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রাকচারের যে এখানকার যে মেম্বারগুলো ছিল সেই মেম্বারকে অ্যাক্সেস করার জন্য আমরা ডট অপারেটর ইউজ করব। ডট অপারেটর ইউজ করলে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আর এখানে আমরা আরেকটা বই দিলাম সাসেস জাভা। এটা দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে জন মাইকেল। সো জন মিচেল এটা দিলাম, আর এটা দিলাম সিএসসি না, জাস্ট এস ট্রিপলি বা আদার্স। তো এরকম আমি একটা বইয়ের নাম দিয়ে দিলাম। এখন আমরা এই স্ট্রাকচারে যে এলিমেন্টগুলো দিলাম সেই এলিমেন্টগুলো কিন্তু আমাদের এখন প্রিন্ট করতে হবে। তো এখন প্রিন্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করব, প্রিন্ট ফাংশন। সিম্পলি প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা বুক ওয়ান আইডি ইজ ইকাল টু %d। সো এরপর আমরা একটা নিউ লাইন প্রোভাইড করতে পারি যাতে করে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন আসে, এবং কমা দিয়ে এই অপারেটরটা আমাদের কিন্তু অ্যাক্সেস করতে হবে। আমাদেরকে এই যে বই 1 নম্বর বইয়ের যে আইডি আছে সেইটা, তার মানে বুক ওয়ান ডট আইডি। সো এখানে আমরা প্রোভাইড করব বুক ওয়ান ডট আইডি, এটা আমরা দিলাম। আমরা কপি করে নিচ্ছি। তাহলে এটা গেল আমাদের বুক ওয়ানের আইডি। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের %s, প্রত্যেকটাই এগুলো প্রত্যেকটা %s হবে, যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টার, তিনটা যেহেতু ক্যারেক্টার সেহেতু আমি %s দিচ্ছি। এবং এটা আইডি না, একটা হবে টাইটেল, অথর, তারপর ডিপার্টমেন্ট। টাইটেল, অথর, ডিপার্টমেন্ট। এবার এখানে আমরা সেই মেম্বারগুলোকে বসাবো, টাইটেল, এরপর অথর, এবং সবশেষে ডিপিটি। অর্থাৎ এই যে আমরা ডিপার্টমেন্ট দিয়েছিলাম, এই বানানগুলো কিন্তু আমাদের সব যেন স্পেলিং জন্য ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর না খেয়াল রাখলেও সমস্যা নাই, কারণ আমরা যখন কম্পাইল করে রান করব তখন অবশ্যই এরর ধরা পড়বে এবং সেই এরর থেকে আমরা সেটাকে কারেকশন করতে পারবো। এখানে আমাদের বুক 2 এবং তার যে আইডি থাকবে বুক 2, জাস্ট আমরা শুধুমাত্র এখানে যদি 2 বসাই, এবং এখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথম বইয়ের পরে যেন দ্বিতীয় বইগুলো আসে তার মাঝে যেন একটা নিউ লাইন থাকে, অর্থাৎ দুইটা নিউ লাইন থাকে। এখান থেকে এই পর্যন্ত একটা নিউ লাইন থাকলো এবং এখান থেকে এইটুকুতে দুইটা নিউ লাইন থাকলো। তাহলে আমাদের প্রোগ্রামটা রেডি। আমরা যদি এখন রান করি, হ্যাঁ প্রোগ্রাম একবারেই রান করছে। সো এখানে আমাদের একটা মেসেজ কিন্তু আমরা প্রোভাইড করতে পারি ইউজারকে। এখানে আমাদের প্রসেস রিটার্ন করছে সামথিং ওয়ার্নিং strcpy book 1 dot title।
আচ্ছা, এখানে কিছু একটা এরর পেয়েছে। আমরা এখানে স্ট্রিং ফাংশনটা ইনক্লুড করি, ইনক্লুড string dot h। অ্যাকচুয়ালি কিছু এরর আসছে, মেমোরিতে হয়তো লোড নিতে পারছে না প্রোগ্রামে, এমন কোনো একটা ইস্যু। আমরা চাইলে এখানে স্ট্রিং কপি ফাংশন ব্যবহার নাও করতে পারি। আচ্ছা, আমরা ম্যানুয়ালি স্ক্যান করে রেজাল্টটা নিয়ে নিই, অর্থাৎ ম্যানুয়ালি ইউজারের কাছ থেকে রেজাল্ট নিয়ে স্ক্যান করে এই নামগুলো নিয়ে নিই। স্ক্যানএফ পার্সেন্টেজ কোটেশনের মধ্যে %d, ampersand book1.id। আমরা ফার্স্টে একটাই নিয়ে নিই, নিয়ে আমরা তারপর দেখে আমরা পরেরটাতে যাব আবার। ও আচ্ছা, আমাদের ভুল গেছিল আসলে মূলত এখানে, আমরা একটু মিস্টেক করছিলাম, যে কারণে এটা কিন্তু এরর ধরেনি। এখানে ক্যারেক্টারের পরে টাইটেলে আমাদের এনশিওর করা হয়নি যে টাইটেলটা ক্যারেক্টার কতগুলা লেটারের হবে, যে কারণে এখানে এই প্রবলেমটা আসছে। এখন আমরা রান করে দেখি। এখন কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে, অর্থাৎ আমরা যেগুলো শুধুমাত্র স্ট্রিংগুলো কপি করেছিলাম সেই স্ট্রিংটা কপি করতে প্রবলেম হচ্ছিল, যেটা কিন্তু এরর ধরার কথা ছিল, বাট এই ধরনের কোনো এরর ধরে নাই। তো যে কারণে মনে করছিলাম আমরা যে হয়তো কোনো মেমোরিতে কোনো প্রবলেম হয়েছে, আসলে মেমোরি বেসড একটা প্রবলেম। কারণ মেমোরিতে আমরা যখন অ্যাসাইন করছি যে ক্যারেক্টার টাইটেল, তখন কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার সে হোল্ড করতে পারে, অর্থাৎ শুধুমাত্র সিকে সে হোল্ড করতে পারে, কিন্তু সেখানে তাকে স্ট্রিং কপি দিয়ে আবার বোঝানো হচ্ছে সি প্রোগ্রামিং টোটালটাকে তাকে কপি করতে হবে। তো যেটা ছিল তার জন্য কিন্তু একটা আমাদের কম্পাইলারের জন্য কিন্তু একটা বড় ধরনের এরর। সো এটা আমরা এইভাবে রিমুভ করলাম। এখন আমরা দেখে নিই, প্রোগ্রামটাকে দেখে নিই। আমি আর স্ক্যানে যাচ্ছি না, কারণ একটু পরে আমাদের পরের যে প্রোগ্রামটা করব সেখানে কিন্তু আমাদের স্ক্যান করার দরকার হবে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টগুলোকে সেট করে দিলাম, একটা বইয়ের এলিমেন্টগুলোকে সেট করে দিলাম। এরপরে যে কাজটা করলাম, আমরা সেখানে বুক 1 দিলাম এবং 2 দুইটাকে আমরা স্পেসিফাই করে দিলাম, অর্থাৎ বুক 1 এর স্পেসিফিকেশন দিলাম এবং বুক 2 এর স্পেসিফিকেশন দিলাম, এবং করসপন্ডিং সেই স্পেসিফিকেশনগুলোকে আমরা প্রিন্ট করলাম। তো এটা একটা জেনারেল একটা কনসেপ্টে হলো, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল তৈরি করতাম, এরকম যদি 50টা বই রাখতাম, তাহলে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটার জন্য আলাদা প্রোগ্রাম করা লাগতো। তো এটা দিয়ে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে কিভাবে আমরা স্ট্রাকচারের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম মেইন ফাংশনের মধ্যে। তো এখন আমরা দেখব যে স্ট্রাকচারের এখানে আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেটা কিভাবে করতে পারি। তো তার জন্য আমরা এই প্রোগ্রামটা কমপ্লিটলি মুছে দিচ্ছি এবং আমরা একটা নতুন একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা একটা স্টুডেন্টের ইনফরমেশন প্রোভাইড করবে, অর্থাৎ স্ট্রাকচার একটা ইউনিয়ন। আমি একটু কমেন্টে দেখে নিই। হাউএভার এখন আসি স্টুডেন্ট, STUDENT। তো আমরা আরেকটা স্ট্রাকচার তৈরি করছি, এটা কিন্তু মূলত স্ট্রাকচারের একটা অ্যারে তৈরি করছি। তাহলে অ্যারে দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কত সহজে একটা অনেকগুলো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। যেমন ফার্স্টে আমরা এখানে প্রোভাইড করব ইন্টিজার আইডি, তারপর ক্যারেক্টার নেম, অর্থাৎ আমরা একটা নেম প্রোভাইড করছি। তো আগের মতো আমরা ভুল করব না, এখন আমরা নেমের মধ্যে নেমের
50টা আমাদের যে ক্যারেক্টার হতে পারে ম্যাক্সিমাম, সেটা আমরা সেট করে দিলাম। একইভাবে আমরা এখানে চাইলে ইন্টিজার মার্কস, যেহেতু মার্কসটা আমরা ইন্টিজার প্রোভাইড করছি, তারপর হচ্ছে ক্যারেক্টার সিটি, তো ক্যারেক্টার সিটি আমরা এখানে প্রোভাইড করলাম। এবার আমাদের যে কাজটা করব আমরা, এখানে কিন্তু আমরা অলরেডি ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার করেছি, অর্থাৎ একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা আলাদা একটা ভ্যারিয়েবল দরকার ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে, কারণ আমরা একটা লুপ চালাবো। আমরা 4জন স্টুডেন্টের নাম, তাদের আইডি, তাদের মার্কস এবং তাদের সিটি, এগুলোকে স্ক্যান করে তাদের কাছ থেকে নিতে চাচ্ছি। সো ফর আমরা একটা প্রথম মেসেজ দিই, সেটা সবচেয়ে ভালো। একটা মেসেজ দিই, প্লিজ এন্টার your please enter students information separated by space. সো আমরা দিলাম একটা মেসেজ দিলাম, দেওয়ার পরে আমরা একটা লুপ চালাবো, কারণ একই কাজ আমাদের এক্ষেত্রে বারবার করতে হচ্ছে। কতবার করতে হবে আমরা জানি, 4জনের জন্য আমাদের একই কাজ করতে হবে। তাই আমরা ফর i is equal to 0 থেকে শুরু করে i is less than 4 i প্লাস প্লাস, এরপরে আমরা এখানে স্ক্যান করে মান নেব। তো এখন আমরা স্ক্যান ফাংশন বসাচ্ছি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, কারণ আমরা স্টুডেন্টের আইডিটা নিতে চাচ্ছি, কমা স্টুডেন্ট আইডি। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আমরা এই যে P4, অর্থাৎ 4 এখানে হচ্ছে আমাদের আই হবে। তারপরে কোন মেম্বারটা অ্যাক্সেস করতে চাচ্ছে, আইডি। তাহলে কোন স্টুডেন্টের জন্য সেটা বুঝতে পারবো হচ্ছে আমাদের পার্সনের জন্য। আমাদের যে এখানে আমরা ধরলাম এস দিলাম, স্টুডেন্ট এস, তো আমি এখানে এস দিচ্ছি। তো এস আই অর্থাৎ স্টুডেন্টের ফার্স্ট স্টুডেন্টের জন্য ফার্স্ট স্টুডেন্টের যে আইডি, তার মানে ডট আইডি। তো এরপরে অবশ্যই সেমিকোলন দিতে হবে, স্ক্যানএফ পার্সেন্টেজ এস, কারণ আমরা ক্যারেক্টার নিচ্ছি তাই এখানে আমরা এস দিলাম, অর্থাৎ একটা স্ট্রিং, এটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং। এরপর আমরা এস আই ডট নেম, এটা চলে আসলো। এরপরে একইভাবে স্ক্যান করে আমরা আবার একটা মান নিচ্ছি, স্ক্যানএফ। এবার আমরা পার্সেন্টেজ ডি দিব না, আমরা পার্সেন্টেজ আই দিব। মূলত আই দিলেও কিন্তু আমাদের ইন্টিজারই আসবে, পার্সেন্টেজ ডি অথবা আই যে কোনো একটা দিলেই হবে। ডট এক্ষেত্রে মার্কস, MARKS মার্কস। আমরা চাইলে মার্কসটাকে ফ্লোটেও দিতে পারতাম, তো আমরা মার্কসটাকে ফ্লোটেও দিতে পারি, এখানে ফ্লোটে দিই। অর্থাৎ বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করছি। পার্সেন্টেজ এফ, এটাকে আমরা ফ্লোটে দিলাম। তারপর মার্কসের পরে আবার আমাদের এই নেমের মতো দিতে হবে, তাই আমি এটাকে কপি করে নিয়ে আসছি। সো নেমের পরিবর্তে এখানে আমরা সিটি দিই, CITY। প্রোগ্রাম করার সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে, কারণ এরর যে কোনো সময় হতে পারে এবং এররগুলো আসলে কি হচ্ছে সেই এররগুলোকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। তো এক্ষেত্রে আমি আর একটা অপশন ইউজ করব, এখন সেগুলোকে প্রিন্ট করার দরকার, তাই আমাদেরকে আর একটা ফর লুপ দরকার হবে। তো ফর i is equal to 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে i is less than 4, অর্থাৎ 0 থেকে 3, অর্থাৎ 0 1 2 3 4জনের জন্য 4টা i প্লাস প্লাস। এরপর আমার এখানে প্রিন্ট ফাংশনগুলো আমি বসাবো। তো একইভাবে প্রিন্ট এফ, প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে আমরা দেব, এখানে একটা মেসেজ দিয়েছি ফার্স্টে, প্রিন্ট ফাংশন আগে দিতে হবে, স্টুডেন্টস ইনফরমেশন
দিয়ে একটা নিউ লাইন দিলাম। অর্থাৎ এখান থেকে এই লাইনটা দেখলে আমরা যেন বুঝতে পারি যে এরপর থেকে প্রিন্ট করছে, কারণ এই পর্যন্ত আমরা স্ক্যান করে মান নিব। সো প্রিন্ট এফ স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট, এখানে হচ্ছে %d ID ইজ ইকাল টু %d, কমা ফার্স্টে দিলাম আই, কমা অর্থাৎ প্রথম স্টুডেন্ট একের যে আইডি আছে সেটাতে দিলাম স্টুডেন্ট 1 আইডি এত। এরপরে পরের যে %d আছে সেটা কিন্তু রোল, অর্থাৎ রোল মানে হচ্ছে আইডি, তার স্টুডেন্টের যে আইডি, তাহলে SI.ID। এবার হবে SI.ID। এরপর এখানে কপি করে এটাকে আমি বসাচ্ছি, যেহেতু একই কাজ তো বারবার আমরা না লিখি, আমাদের 4 বার দরকার হবে। তো স্টুডেন্ট আইডি দিলাম, তারপরে এরপরে এখানে হচ্ছে স্টুডেন্টের নেম দিতে হবে, তাহলে এস দিয়ে এখানে আইডির পরিবর্তে নেম। এরপরে এখানে মার্কস দিতে হবে, MARKS স্টুডেন্ট মার্কস। এরপরে এখানে CITY। তো এই জায়গা প্রত্যেকটা ক্ষেত্রে %d, এখানে আইডি না, এখানে নেম, এখানে হচ্ছে মার্কস, আর সিটির এখানে হচ্ছে স্টুডেন্ট সিটি। তো মার্কসের ক্ষেত্রে এখানে আমাদের ফ্লোট ডিফাইন করেছি, তাই এটা ফ্লোট, এটা ইন্টিজার, এটা নেম ক্যারেক্টার, সিটিটাও ক্যারেক্টার। এখানে কিন্তু আবার আমরা ভুল করেছি, সেই আগের ভুল, সেটা হচ্ছে এখানে আমাদের সিটিটা 50 দিয়ে দিতে হবে। সো এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখতেই পারি যে কেমন হচ্ছে। প্লিজ এন্টার স্টুডেন্টস ইনফরমেশন সেপারেটেড বাই স্পেস। তাহলে হচ্ছে আমাদের আমরা এখানে একটা মেসেজ দিই, এখানে একটা printf ফাংশন দিই, printf STUDENT স্টুডেন্ট %d INFORMATION। তো এরপরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এবং আগে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, যেন আমরা বুঝতে পারি যে এখন স্টুডেন্ট কত নম্বর চলছে, কত নম্বর স্টুডেন্টের ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে। সো এবার আমরা রান করি আবার। স্টুডেন্ট 0 ইনফরমেশন, একটু ভুল গেছে, অর্থাৎ আমার কিন্তু এই যে এখান থেকে নিচ্ছে ইনফরমেশনটা নিচ্ছে, আমাদের ঠিকই আছে প্রোগ্রামিং, বাট এখানে করতে হবে কি আমাদের +1 দিতে হবে, অর্থাৎ প্রথম স্টুডেন্টের ইনফরমেশন। এটা প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, আর এটা হচ্ছে ক্লায়েন্টের বা আমাদের সফটওয়্যার বা প্রোগ্রাম যারা ইউজ করবে তাদের কনসেপ্ট। তো স্টুডেন্ট 1-এর ইনফরমেশন ফার্স্টে আমরা দিচ্ছি আইডি, কারণ প্রথমে আমরা যে অনুযায়ী দিয়েছিলাম আইডি, নেম, মার্কস এবং সিটি। তো স্টুডেন্ট আইডি দিলাম রফিক, RAFIQ, রফিক, সেপারেটেড বাই স্পেস। তো রফিকের আইডি, প্রথমে আইডি দিতে হবে, সো আইডি দিতে হবে, আইডি 110601 RAFIQ রফিক। এরপর কত মার্কস পেয়েছে, মার্কসটা আমরা ফ্লোটিংয়ে দিয়েছিলাম, সাসেস রফিক 80 মার্কস পেয়েছে, 80। তারপর সিটি, রফিকের সিটি রাজশাহী ও ঢাকা, DHAKA, রফিকের সিটি ঢাকা। এরপর আচ্ছা, এখানে আমাদের % হবে, আমরা কোনোটাতে % দিই নাই, স্ক্যান করেছি বাট % আমাদের মিস গেছে, তাই এটা ভুল ধরছে না। আসলে প্রোগ্রামিংয়ে কিন্তু এইগুলাই এক একটা ইস্যু, যে আমরা প্রোগ্রামের ভুলগুলো কত সহজে খুঁজে বের করতে পারছি। তো এখন আসি স্টুডেন্ট 1 ইনফরমেশন। ফার্স্ট হচ্ছে আইডি 110601 RAFIQ, আমরা এন্টার প্রোভাইড করতে পারি অথবা স্পেস প্রোভাইড করতে পারি, মার্কস 80, সিটি DHAKA ঢাকা। স্টুডেন্ট 2 এর ইনফরমেশন এবার কিন্তু চলে আসছে 110602 রাজু, RAJU। তো রাজু খুলনা, রাজু মার্কস পেয়েছে 45, আর খুলনা KHULNA। স্টুডেন্ট 3 এর ইনফরমেশন 110603 করিম, KARIM, করিম মার্কস পেয়েছে 90, সিলেট, SYLACT, সিলেট।
স্টুডেন্ট 4 এর ইনফরমেশন 110604, আমরা কিন্তু এখন ডাটা এন্ট্রি করছি সিম্পলি। রফিক আর কামাল, KAMAL, কামাল পেয়েছে বেলো 33, আর কামাল ফ্রম সাসেস, কামাল রাজশাহী থেকে, আর এই যে SHAI। সো এখন যদি আমরা লাস্ট এন্টার করি তাহলে আমার কিন্তু সমস্ত স্টুডেন্টের ইনফরমেশনগুলো চলে আসছে, বাট এক্ষেত্রে আমরা নিউ লাইন প্রোভাইড করিনি, যে কারণে আমাদের এমন আসছে। তো আমরা একটা নিউ লাইন দিতে হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। নিউ লাইন, এখানে আগে একটা নিউ লাইন দিব, দিয়ে আমাদেরকে আরেকবার এন্ট্রি করতে হবে যেন আমরা বুঝতে পারি। আসলে এই ধরনের বড় প্রোগ্রামগুলা একটু সময় সাপেক্ষ। তো এখন আসি স্টুডেন্ট 1 ইনফরমেশন, RAJU 110601, RAJU, তারপর 80 ঢাকা, তারপর স্টুডেন্ট 2 110602, তারপর করিম, KARIM, করিম পেয়েছে 78, করিম ফ্রম পাবনা 110603, রাসেল, RASHEL, রাসেল 45, রাসেল ফ্রম খুলনা, এবং 110604 বিশাল 100, বিশাল ফ্রম DI ফেনী আর FENI। সো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত রেজাল্টগুলো, যে প্রিন্টিং স্টুডেন্টস ইনফরমেশন, স্টুডেন্ট 0 আইডি এত, স্টুডেন্ট 0 নেম এত, নাম আইডি, প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু ইনফরমেশন কিন্তু যেগুলো আমরা দিয়েছিলাম সবগুলো কিন্তু আমাদের স্টোরড হয়ে গেছে। অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু এখন সমস্ত ইনফরমেশনগুলো আমাদের এভাবে স্টোর করতে পারি। তো এই ছিল আমাদের স্ট্রাকচারের বিষয়। এখন আমরা একটু দেখে নিই যে আমাদের ইউনিয়নটা কি। তো ইউনিয়নের যে কাজটা সেটা হচ্ছে ইউনিয়ন সি প্রোগ্রামিংয়ের সম্পূর্ণ যে আমাদের ইউনিয়ন আছে সেটা হচ্ছে স্ট্রাকচারের মতোই, শুধুমাত্র এখানে স্ট্রাকচার পরিবর্তে আমাদেরকে ইউনিয়ন লিখতে হবে, এবং মেম্বারগুলো অ্যাক্সেস করবো আমরা একইভাবে ডট অপারেটর দিয়ে মেম্বারগুলো অ্যাক্সেস করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের এই ইউনিয়নটা আপনাদের সকলে যারা প্রোগ্রামিং শিখছেন বা এখন লার্ন করছেন সবাই বাসায় এটা প্র্যাকটিস করবেন, যে একইভাবে স্ট্রাকচারের মতো করে আমরা কীভাবে ইউনিয়নটা অ্যাক্সেস করতে পারি। এখন বেসিক পার্থক্যটা বলি স্ট্রাকচার এবং ইউনিয়নের মধ্যে, যেহেতু একই জিনিস, দুইটা শুধুমাত্র কেন এটা আমরা ব্যবহার করব না বা ওইটা ব্যবহার করব, বা কেন দুইটা একই জিনিস সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়। দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে ইউনিয়নের তুলনায় স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি মেমোরি বরাদ্দ রাখতে হয়, আর স্ট্রাকচারের ক্ষেত্রে সকল মেম্বারের অর্থাৎ স্ট্রাকচার আমাদের বেশি মেমোরি কনজিউম করে আর ইউনিয়ন তুলনামূলক কম মেমোরি কনজিউম করে। অন্যদিকে স্ট্রাকচারের ক্ষেত্রে সকল মেম্বারের যে যোগফল আছে সেইটা কিন্তু আমাদের মেমোরিতে বরাদ্দ রাখতে হয়, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে শুধুমাত্র সর্বোচ্চ এলিমেন্টের মেমোরি বরাদ্দ রাখলেই হয়। একই সঙ্গে শুধুমাত্র একটা ইউনিয়নকে অ্যাক্সেস করা যায়, কিন্তু স্ট্রাকচারের সকল মেম্বারকে অ্যাক্সেস করা যায়। অর্থাৎ আমি একটু প্রোগ্রাম থেকে বোঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে এটা আমরা স্ট্রাকচার একটা তৈরি করছিলাম। তো এখানে আমি এত কিছু লিখব না, এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকেই যদি আমরা এই স্টুডেন্টের যদি ইউনিয়ন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ইউনিয়ন থাকলে কেমন হবে, আমি এখানে এস দিচ্ছি, আর আরেকটা তৈরি করলাম সেটাও একটা, এটা দিলাম এস স্ট্রাকচার, STRUCTURE, এস স্ট্রাকচার, আর এস ইউনিয়ন, UNION, এস ইউনিয়ন। তো এখানে হচ্ছে আমরা ইউনিয়ন দেবো, UNION। এখানে আমরা স্ট্রাকচারের পরিবর্তে আমরা এখানে ইউনিয়ন দিলাম। আমরা শুধুমাত্র জাস্ট দুইটা সাইজ দেখি, প্রিন্ট করে দুইটা সাইজটা আমরা একটু দেখি যে দুইটা সাইজটা কেমন আসছে। এখানে হচ্ছে সাইজ অফ ইউনিয়ন %d, এত বাইটস। এটা হচ্ছে আমাদের কত বাইটে, শুধু আমরা বাইটটা দেখব। সাইজ অফ
এস ইউনিয়ন আসলে আজকের প্রোগ্রামগুলো একটু বড়, আপনারা বাসায় ধীরে সুস্থে করবেন, আশা করি তখন সুন্দরভাবে হবে। এখানে সাইজ অফ এস স্ট্রাকচার, আপনারা সাইজটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন হচ্ছে। এটা হচ্ছে ইউনিয়ন, নেমটা আলাদা করে দিতে বলছে, তো আমি এখানে নেম দিলাম ইউ স্টুডেন্ট আর হচ্ছে এস স্টুডেন্ট। অর্থাৎ একটা নিউ লাইন দিতে হবে ক্লিয়ার বোঝার জন্য। খেয়াল করে দেখেন সাইজ অফ ইউনিয়ন, দুইটা ইউনিয়ন দেখাচ্ছে, আমরা এটা ইউনিয়ন না, এটা স্ট্রাকচার, STRUCTURE স্ট্রাকচার। অর্থাৎ ইউনিয়নের সাইজ এখানে মাত্র 52 বাইট, যেখানে স্ট্রাকচারের সাইজ হচ্ছে 112 বাইট। স্ট্রাকচার যে কাজটা করছে, এখানে ভেতরে যত এলিমেন্টগুলো আছে সকলের সাইজগুলোকে অ্যাড করছে, অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের যে সাইজটা ছিল সেই সাইজগুলোকে অ্যাড করে সেই সাইজটা আমাদের শো করছে। এবং ইউনিয়ন যে কাজটা করছে, এই যে ইউনিয়নের এখানে স্ট্রাকচারের সকল সাইজ যে মেমোরি যে এলিমেন্ট ছিল তাদের সাইজটা বলছে, এবং ইউনিয়ন শুধুমাত্র সর্বোচ্চ যে এলিমেন্টটা আছে তার সাইজটা বলছে। অর্থাৎ সর্বোচ্চ যে এলিমেন্টটা আছে সেই সর্বোচ্চ এলিমেন্টের জন্য আমাদের 52 বাইট নির্দেশ করছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য, যে ইউনিয়ন সর্বোচ্চ যে এলিমেন্ট থাকে এদের মধ্যে যে সর্বোচ্চ এলিমেন্ট আছে সেই ইউনিয়ন সেই সর্বোচ্চ এলিমেন্টের সাইজটাকে এনশোর করছে, আর স্ট্রাকচার করছে সবগুলা। যার ফলে একটা অসুবিধা হচ্ছে যে ইউনিয়নকে আমরা অ্যাট এ টাইম শুধুমাত্র যে কোনো একটা মেম্বারকে আমরা অ্যাক্সেস করতে পারি, বাকি মেম্বারগুলোতে তখন গার্বেজ ভ্যালু থাকে। আর স্ট্রাকচারে কিন্তু আমাদের সবসময় সকল, যেহেতু পর্যাপ্ত পরিমাণ মেমোরি অ্যালোকেট করছি, সেহেতু স্ট্রাকচার নিয়ে আমাদের কোনো প্রবলেম না, আমাদের এখানে কোনো গার্বেজ ভ্যালু পাচ্ছি না। তো এটাই হচ্ছে স্ট্রাকচার এবং ইউনিয়নের বেসিক পার্থক্য। আপনাদের সকলের জন্য বাসার কাজ থাকলো, আপনারা এটা দেখবেন। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।